হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তোমরা জানো যে রেশিও অ্যানালাইসিস যেটা চলছিল ক্লাস 12 এর সেম 3 রেশিও অ্যানালাইসিসের উপরে আমি দুটো ভিডিও অলরেডি করে দিয়েছি, পার্ট 1 পার্ট 2। আজকে রেশিও অ্যানালাইসিসের 3 নম্বর ভিডিও পার্ট 3 নিয়ে তোমাদের কাছে এসেছি। এইখানে আগের বারের পার্ট 2 তে যেমন 10খানা রেশিও ছিল, খুব ইম্পর্টেন্ট রেশিও, এবারের পার্ট 3 তেও আরো 10খানা রেশিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি 20টা মতন রেশিও সিলেক্ট করেছি, কিন্তু আগের ভিডিওতে পুরো 20টা দিতে পারিনি। তার কারণ আগের ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেটা হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতো, তোমাদের ধৈর্য হারিয়ে যেত। তো সেই জন্য আমি পার্ট 2 আর পার্ট 3 করে রেশিও অ্যানালাইসিসের যে প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো আসবে, এমসিকিউ, সেইগুলো নিয়ে আজকে পার্ট 3 তে ডিটেলসে আলোচনা করব। এর বাইরে আর রেশিও অ্যানালাইসিস থেকে কিছু পড়ার দরকার নেই তোমাদের, এইগুলো খুব ভালো করে দেখে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর তার সঙ্গে রেশিও অ্যানালাইসিসের থিওরির জন্য যে আমি পার্ট 1টা বানিয়েছিলাম, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে। এরপরেও যদি তোমাদের আমার এই ভিডিওটা নিয়ে কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে ক্লিয়ার করতে, তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে। চলো তাহলে শুরু করি আজকের রেশিও অ্যানালাইসিস পার্ট 3। যে 11 নম্বর অঙ্ক, এখানে বলে দিয়েছে টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন হচ্ছে 3,60,000, ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশনস হচ্ছে 60,000, মানে হচ্ছে ক্যাশ সেলস। টোটাল সেলস হচ্ছে 3,60,000, ক্যাশ সেলস হচ্ছে গিয়ে 60,000। ওপেনিং ডেটর্স এর ব্যালেন্স বলে দিয়েছে 20,000, ক্লোজিং ডেটর্স এর ব্যালেন্স বলে দিয়েছে 30,000, ওপেনিং বিল রিসিভেবল এর অ্যামাউন্ট বলে দিয়েছে 10,000 আর ক্লোজিং বিল রিসিভেবল এর অ্যামাউন্ট বলে দিয়েছে 20,000। এবার বলছে হোয়াট উইল বি দা ডেটর্স টার্নওভার রেশিও। দেখো ডেটর্স টার্নওভার রেশিওটা পুরনো কথা, অ্যাকচুয়ালি এখন কিন্তু এর নাম হয়ে গেছে রিসিভেবল টার্নওভার রেশিও। দেখতে পাচ্ছ আমি ব্যাকেটে লিখে দিয়েছি। সবার আগে বলি, এখানে রিসিভেবল টার্নওভার রেশিওর ফর্মুলাটা হচ্ছে ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন। এই যে লিখেছি ডেটর্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন মানে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ রিসিভেবলস। ঠিক আছে, এবার দেখো অ্যাভারেজ রিসিভেবলস কি করে বার করে। অ্যাভারেজ রিসিভেবলস এর ফর্মুলা হচ্ছে ওপেনিং ডেটর্স প্লাস ওপেনিং বিল রিসিভেবল প্লাস ক্লোজিং ডেটর্স প্লাস ক্লোজিং বিল রিসিভেবল, পুরোটা ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে কি করলাম, সলিউশনটা এবার দেখো। ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন মানে তাহলে কি হচ্ছে, টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ টোটাল সেলস থেকে আমরা ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ ক্যাশ সেলসটা বাদ দিয়ে দেবো। সোজা কথায় টোটাল সেলস থেকে ক্যাশ সেলস বাদ দিয়ে দেবো। আমাদের এখানে তাহলে ক্রেডিট সেল পেয়ে যাবো। আমাদের এখানে টোটাল সেলস বলা আছে 3,60,000 আর ক্যাশ সেলস বলা আছে 60,000, সুতরাং 3 লাখ হচ্ছে গিয়ে আমাদের ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন বা ক্রেডিট সেল। এবারে আমরা অ্যাভারেজ রিসিভেবলস বার করেছি। অ্যাভারেজ রিসিভেবলস এর ফর্মুলা হচ্ছে ওপেনিং প্লাস ওপেনিং ডেটর্স প্লাস ক্লোজিং ডেটর্স প্লাস ওপেনিং বিআর প্লাস ক্লোজিং বিআর, পুরোটা ডিভাইডেড বাই 2। অঙ্কে বলা আছে দেখো 20,000 হচ্ছে ওপেনিং ডেটর্স আর 10,000 হচ্ছে ওপেনিং বিল রিসিভেবল প্লাস ক্লোজিং ডেটর্স হচ্ছে 30,000 প্লাস ক্লোজিং বিল রিসিভেবল হচ্ছে গিয়ে 20,000। এই চারটেকে যোগ করে পুরোটা ডিভাইডেড বাই 2 করলে 40,000 পাচ্ছি। এই 40,000 হচ্ছে গিয়ে অ্যাভারেজ রিসিভেবলস। এবার আমরা ফর্মুলায় বসালাম, ডেটর্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে ক্রেডিট সেলস অর্থাৎ ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অ্যাভারেজ রিসিভেবলস, যেটা হচ্ছে 40,000। এটাকে ডিভাইড করলে হচ্ছে 7.5 টাইমস। 7.5 টাইমস, দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অপশন। 7.5 টাইমস হচ্ছে ইনভেন্টরি ডেটর্স টার্নওভার রেশিও। এরপরে আরেকটা অঙ্ক আছে, এটাও খুব সুন্দর অঙ্ক, প্রবলেম নাম্বার 12, যেখানে আমাদের বলেছে টোটাল সেলস হচ্ছে 2,50,000, ক্রেডিট সেলস হচ্ছে 25% অন ক্যাশ সেলস। ইফ অ্যাভারেজ ডেটর্স মানে অ্যাভারেজ রিসিভেবলস বা অ্যাভারেজ ডেটর্স যদি 30,000 হয়, হোয়াট উইল বি দ্য ডেটর্স টার্নওভার রেশিও বা রিসিভেবল টার্নওভার রেশিও। দেখো এই যে এখানে বলেছে যে টোটাল সেলস 2,50,000 এবং ক্রেডিট সেলস হচ্ছে 25% অন ক্যাশ সেলস। তো এখানেও তোমরা অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি এক্স ধরে ওয়াই ধরে নানা রকম ভাবে অঙ্ক করে এবং অনেকটা জটিল প্রসেস করে। আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলছি, সবসময় বলছি যে পার্সেন্টেজটার উপর অন বলবে সেটাকে 100 ধরতে হবে। যেমন অন ক্যাশ সেলস বলেছে, দেখো আমরা এখানে কি লিখলাম, এরকম ভাবে একটা চার্ট বানালাম, ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস ইকুয়ালস টু টোটাল সেলস। তোমরা তো সবাই জানো যে ক্যাশ সেলস এর সঙ্গে ক্রেডিট সেলসটা যোগ করলে আমরা টোটাল সেলসটা পাবো। তো আমাদের এখানে ক্রেডিট সেলস বলেছে 25% অন ক্যাশ সেলস, তার মানে যেটা অন বলেছে সেটাকে 100 ধরতে হবে। তো ক্যাশ সেলস আমি 100 লিখলাম। ক্যাশ সেলস যদি 100 হয়, এর 25% মানে 25 টাকা, 100 25% মানে 25 টাকা হবে ক্রেডিট সেলস। আর ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস যোগ করে তাহলে টোটাল সেলস হবে 125। ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। এবার দেখো আমাদের টোটাল সেলস 2.5 লাখ টাকাটা অলরেডি গিভেন দেওয়া আছে, তাহলে আমাদের টোটাল সেলসটা বলা আছে আর আমাদের এই অঙ্কটা করার জন্য ক্রেডিট সেলসটা বার করতে হবে। তাহলে আমরা এবারে কি করলাম, এই যে 100 প্লাস 25 ইকুয়ালস টু 125, এখান থেকে আমরা এই চারটা আবার বার করে নিয়ে এলাম যে টোটাল সেলস যদি 125 হয়, টোটাল সেলস আমি জানি আর ক্রেডিট সেলসে আমাকে যেতে হবে, যেতে হবে বা যেটা বার করতে হবে সেটা আমরা রাইট সাইডে রাখি, তাহলে আমাদের সুবিধা হয়। তো টোটাল সেলস যদি 1 লাখ টোটাল সেলস যদি 125 হয়,
তাহলে ক্রেডিট সেলস হচ্ছে 25। আমরা চার্টে দেখতে পাচ্ছি টোটাল সেলস যদি 125 হয় তাহলে ক্রেডিট সেলস হচ্ছে 25। এবার টোটাল সেলস যদি 1 হয় তাহলে ক্রেডিট সেলস হবে 25/125। এবার টোটাল সেলস আমাদের এখানে বলা আছে 2,50,000। টোটাল সেলস যদি 2,50,000 হয় তাহলে ক্রেডিট সেলস হবে 25 ডিভাইডেড বাই 125 ইন্টু 2,50,000। এটা করে হচ্ছে 50,000 আমাদের ক্রেডিট সেলস বেরিয়ে গেল। বুঝতে পারলে? ক্রেডিট সেলস আমাদের 50,000 বেরিয়ে গেল। এইবারে আমরা ফর্মুলায় বসিয়ে দেবো। এখানে অ্যাভারেজ ডেটর্স বলাই আছে 30,000, মানে অ্যাভারেজ রিসিভেবলসটা বলেই দিয়েছে। আর ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন 50,000 বার করে নিলাম। তাহলে ডেটর্স টার্নওভার রেশিও হচ্ছে 50,000, যেটা অ্যাভারেজ ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন, ডিভাইডেড বাই অ্যাভারেজ রিসিভেবলস হচ্ছে 30,000। তো 50 ডিভাইডেড বাই 30,000 করলে 1.67 টাইমস হচ্ছে ডেটর্স টার্নওভার রেশিও। দ্যাট মিনস অপশন ডি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেছে? এরপরে চলে যাই আমরা পরের সামস 13 নম্বরে। এটা ক্রেডিটর্স টার্নওভার রেশিও নিয়ে। তো আমাদের বলে দিয়েছে টোটাল পারচেস হচ্ছে 45,000, ক্যাশ পারচেস হচ্ছে 5,000, ওপেনিং বিলস পেয়েবল হচ্ছে গিয়ে 8,000 এবং ক্লোজিং বিলস পেয়েবল হচ্ছে গিয়ে 4,000, ওপেনিং ক্রেডিটর্স হচ্ছে 5,000 আর ক্লোজিং ক্রেডিটর্স হচ্ছে 3,000। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ট্রেড পেয়েবল টার্নওভার রেশিও বা ক্রেডিটর্স টার্নওভার রেশিও। আগে যেটা নাম ছিল ক্রেডিটর্স টার্নওভার রেশিও, এখনই সেইটার নাম হয়ে গেছে ট্রেড পেয়েবল টার্নওভার রেশিও। এই নতুন নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। তার সঙ্গে পুরনো নামটাও জেনে রাখার দরকার, তার কারণ তোমাদের অঙ্কে যদি পুরনো নাম দিয়ে দেয় তাহলে তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না, তাই দুটোই নাম তোমাদের মনে রাখার দরকার। আচ্ছা, এরপরে বলি ক্রেডিটর্স টার্নওভার রেশিওর ফর্মুলাটা আগে আমি লিখে নিয়েছি। ক্রেডিটর্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ পেয়েবলস। দেখতে পাচ্ছ, ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ পেয়েবলস। এবার আমরা বার করছি ক্রেডিট পারচেজ। ক্রেডিট পারচেজ মানে কি? সেই একই রকম টোটাল পারচেজ থেকে ক্যাশ পারচেজটা বাদ দিয়ে দিলে আমরা ক্রেডিট পারচেজ পেয়ে যাব। টোটাল পারচেজ এখানে বলা আছে 45,000 আর ক্যাশ পারচেজ বলা আছে 5,000। তো 45 থেকে 5,000 বাদ দিলে আমাদের ক্রেডিট পারচেজের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 40,000। এবারে অ্যাভারেজ পেয়েবলস মানে হচ্ছে ওপেনিং ক্রেডিটর্স প্লাস ওপেনিং বিলস পেয়েবল প্লাস ক্লোজিং ক্রেডিটর্স প্লাস ক্লোজিং বিলস পেয়েবল পুরোটা ডিভাইডেড বাই 2। সোজা কথায় কোনো কিছুর অ্যাভারেজ মানেই হচ্ছে তার ওপেনিং ডেটের ফিগার আর ক্লোজিং ডেটের ফিগার ডিভাইডেড বাই 2। তো এখানে পেয়েবলস মানে হচ্ছে ক্রেডিটর্স আর বিলস পেয়েবল দুটোকেই বলা হয়, যেহেতু দুটোকে নিয়ে আমাদের পে করতে হবে ইন ফিউচারে। তো সেই জন্য ওপেনিং ক্রেডিটর্স প্লাস ওপেনিং বিলস পেয়েবল প্লাস ক্লোজিং ক্রেডিটর্স প্লাস ক্লোজিং বিলস পেয়েবল পুরোটা ডিভাইডেড বাই 2 করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যাভারেজ পেয়েবলস। এগুলো বলা আছে ওপেনিং ক্রেডিটর্স 5,000, ওপেনিং বিলস পেয়েবল 8,000, ক্লোজিং ক্রেডিটর্স 3,000 আর ক্লোজিং বিলস পেয়েবল হচ্ছে 4,000। পুরোটা ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে গিয়ে 10,000। এবার আমরা ফর্মুলায় বসিয়ে দিলাম ওপরে ক্রেডিট পারচেস হচ্ছে 40,000 ডিভাইডেড বাই অ্যাভারেজ পেয়েবলস হচ্ছে 10,000। দুটোকে ডিভাইড করলে 4 টাইমস হচ্ছে গিয়ে আমাদের ক্রেডিটর্স টার্নওভার রেশিও বা ট্রেড পেয়েবল রেশিও। এরপরে চলে আসি 14 নাম্বারে। 14 নাম্বারে আমাদের রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলসটা বলে দিয়েছে 30,000, কারেন্ট অ্যাসেটস বলে দিয়েছে 15,000, কারেন্ট লাইবিলিটিসও বলে দিয়েছে 10,000। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। আচ্ছা, আগের অঙ্কের ওই ট্রেড পেয়েবলসটা হলো গিয়ে 4 টাইমস। অপশন সি ইজ দ্য রাইট অপশন, 4 টাইমস। এরপরে 14 নাম্বার সামসটা যেটা বলছিলাম, দেখো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর ফর্মুলাটাকে আমরা লিখে নিয়েছি। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও এর ফর্মুলা হচ্ছে ওপরে হবে রেভিনিউ ফ্রম অপারেশন, নিচে ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা আগে বার করে নিয়েছি। ওয়ার্কিং ক্যাপিটাল কিছুই না, তোমরা জানো যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। আর নিচে রেভিনিউ আর উপরে রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস 30,000 বলা আছে, তাই আমরা রেভিনিউ ফ্রম অপারেশনের জায়গায় লিখলাম 30,000 আর ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় লিখলাম কারেন্ট অ্যাসেটস 15,000 মাইনাস কারেন্ট লায়াবিলিটি 10,000। তাহলে 30,000 ডিভাইডেড বাই 5,000 করলে 6 টাইমস হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। অপশন বি ইজ দা হচ্ছে রাইট অপশন। এরপরে হচ্ছে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর উপরে। রেভিনিউ ফ্রম অপারেশন যেখানে বলা হয়েছে 1,80,000 আর ফিক্সড অ্যাসেটস বলে দিয়েছে 60,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে ফিক্সড অ্যাসেটস এর উপর এখনো অবধি টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 10,000। তো হোয়াট উইল বি দা ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও? দেখো ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেটস। নেট ফিক্সড অ্যাসেটস মানে হচ্ছে ফিক্সড অ্যাসেটস থেকে তার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে নেট ফিক্সড অ্যাসেটস। তো এখানে রেভিনিউ ফ্রম অপারেশন আছে 1,80,000 আর ফিক্সড অ্যাসেট 60,000 থেকে তার ডেপ্রিসিয়েশন 10,000 বাদ দিলে নেট ফিক্সড অ্যাসেটস হচ্ছে গিয়ে 50,000। তো 1,80,000 ডিভাইডেড বাই 50,000 করলে 3.6 টাইমস, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অপশন। 3.6 টাইমস হচ্ছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে অ্যাসেটস টার্নওভার রেশিও নিয়ে, যে অঙ্কে বলেছে ক্যাপিটাল এমপ্লয়েড মানে টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়েছে বিজনেসে 2 লাখ টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 50,000,
কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, যেটা হচ্ছে 9 লাখ টাকা, আর গ্রস প্রফিট হচ্ছে 25% অন সেলস। তাহলে বলছে হোয়াট উইল বি দা অ্যাসেট টার্নওভার রেশিও। তো অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলাটা আগে জেনে নিই আমরা। অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই টোটাল ফিক্সড অ্যাসেট, দ্যাট মিনস সেলস ডিভাইডেড বাই টোটাল ফিক্সড অ্যাসেট। এখন আমরা দেখে নিই কি করে এই রেভিনিউ ফ্রম অপারেশন পাবো। আমাদের অঙ্কে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 9 লাখ টাকা, মানে কস্ট অফ গুড সোল্ড বা কস্ট প্রাইসটা বলা আছে 9 লাখ টাকা, যে গুডসটা বিক্রি হচ্ছে তার কস্ট প্রাইসটা বলা আছে 9 লাখ টাকা, আর গ্রস প্রফিট রেশিও 25% অন সেলস বলা আছে, অন কস্ট কিন্তু এখানে বলা নেই। তো আমরা আগের মতনই চারটা বানিয়েছি, দেখে নাও। এখানে লিখেছি কস্ট প্রাইস, আর এখানে লিখেছি প্লাস গ্রস প্রফিট। কস্ট প্রাইসের সঙ্গে গ্রস প্রফিট যোগ করলে আমরা সেলিং প্রাইস পাই, কিন্তু এখানে আমরা অন সেলস যেহেতু বলেছে, আমরা সেলস এর নিচে 100 লিখেছি। ভালো করে দেখো, যেহেতু অন সেলিং প্রাইস গ্রস প্রফিট বলেছে 25% অন সেলস, তো যেটা অন বলবে সেটাকে আমরা 100 লিখবো। আগের একটা অঙ্কে অন কস্ট বলেছিল গ্রস প্রফিটটা, তাই আমরা কস্টটা 100 লিখেছিলাম। আর এখানে সেলিং প্রাইসটা অন বলেছে, অন সেলিং প্রাইস, তাই সেলসটাকে 100 লিখলাম। এই যে সেলস যদি 100 হয়, এর 25% গ্রস প্রফিট মানে 25 টাকা হচ্ছে গ্রস প্রফিট। এবার ব্যাপার হলো যে 100 যদি সেলিং প্রাইস আর 25 টাকা যদি গ্রস প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইসটা অবশ্যই 75 হতে হবে, কারণ 75 এর সঙ্গে তবেই 25 যোগ করলে 100 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কস্ট প্রাইস হচ্ছে 75। এবার আমরা এই অঙ্কে জানি কস্ট প্রাইস, যেমন আমাদের বলা আছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 9 লাখ টাকা, মানে জানি আমরা কস্ট প্রাইসটা, আর আমাদের বার করতে হবে সেলিং প্রাইসটা। যেটা জানি সেটা বাঁ দিকে লিখলাম, আর যেটা বার করব সেটা ডান দিকে লিখলাম। এবার দেখো লিখলাম কি, আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি কস্ট যখন 75 তখন সেলিং প্রাইস হচ্ছে কত 100। দেখো চার্টে কস্ট যখন 75, এই যে দেখো কস্ট যখন 75 তখন সেলিং প্রাইস হচ্ছে গিয়ে 100, দেখতে পাচ্ছ। তাহলে কস্ট যদি 1 হয় তাহলে সেলিং প্রাইস হবে 100/75, আর কস্ট যদি 9 লাখ হয় তাহলে সেলিং প্রাইস হবে 100/75 ইন্টু 9 লাখ, এটা করে হচ্ছে 12 লাখ। তাহলে 12 লাখ হয়ে গেল আমাদের রেভিনিউ ফ্রম অপারেশন। আর আমরা বার করব ফিক্সড অ্যাসেট। দেখো ফিক্সড অ্যাসেট বার করার একটা ফর্মুলা এখানে আমরা বলেছি, ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের এই অঙ্কে বলা আছে। ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড অ্যাসেটের সঙ্গে ফিক্সড অ্যাসেটের সাথে যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করি, তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তা আমাদের এই অঙ্কে ক্যাপিটাল এমপ্লয়েডটা আবার এদিকে উল্টো করে লিখলাম, মানে ওয়ার্কিং ক্যাপিটালটা লেফট সাইডে নিয়ে এলাম এবং ওটা প্লাস ছিল ফিক্সড অ্যাসেটের সঙ্গে, ক্যাপিটাল এমপ্লয়েডের এদিকে আসতে পরে এটা মাইনাস হয়ে গেল। তাহলে আমরা বলবো কি ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডও জানি, ওয়ার্কিং ক্যাপিটালও জানি। তো কি করলাম, ক্যাপিটাল এমপ্লয়েডের জায়গায় 2 লাখ টাকা লিখলাম, মাইনাস ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় 50,000 লিখলাম, দুটো মাইনাস করে ফিক্সড অ্যাসেট পেলাম, অর্থাৎ 1,50,000 পেয়ে গেলাম ফিক্সড অ্যাসেট। এবার আমাদের মেন যে ফর্মুলা রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই টোটাল ফিক্সড অ্যাসেটস, তো সেখানে বসালাম। রেভিনিউ ফ্রম অপারেশনের জায়গায় লিখলাম 12 লাখ, আর টোটাল ফিক্সড অ্যাসেটস লিখলাম 1.5 লাখ। এটা করলে উত্তর হচ্ছে 8 টাইমস। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অপশন। 8 টাইমস হচ্ছে গিয়ে আমাদের অ্যাসেট টার্নওভার রেশিও। এরপরে 17 নম্বর অঙ্কে এখানে একটা অপারেটিং রেশিও দেওয়া হয়েছে অপারেটিং কস্টের উপরে। তো অপারেটিং কস্ট এখানে বলে দিয়েছে 6,80,000, অপারেটিং এক্সপেন্সেস বলে দেওয়া হয়েছে 80,000, আর গ্রস প্রফিট বলে দেওয়া হয়েছে 25%। তাহলে বলছে হোয়াট উইল বি দা অপারেটিং রেশিও। তো এখন ব্যাপার হচ্ছে অপারেটিং রেশিওর আগে ফর্মুলাটা আমরা লিখেছি। অপারেটিং রেশিওর ফর্মুলা হচ্ছে অপারেটিং কস্ট ডিভাইডেড বাই নেট রেভিনিউ ফ্রম অপারেশন। ঠিক আছে, অপারেটিং কস্ট বার করার ফর্মুলাটা আমরা নিচে লিখেছি। অপারেটিং কস্ট মানে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস, মানে প্রোডাকশনের যে কস্ট যেটাকে আমরা কস্ট অফ গুড সোল্ড বলি, আর তার সঙ্গে বিজনেসের নর্মাল অপারেটিং করার যে এক্সপেন্স গুলো সেগুলোকে যোগ করে নিলে আমরা পেয়ে যাবো টোটাল অপারেটিং কস্ট। তো এবারে এই ফর্মুলা থেকে আমরা কি করছি, অপারেটিং কস্ট মাইনাস অপারেটিং এক্সপেন্স যদি আমরা করি তাহলে আমরা কস্ট অফ গুড সোল্ড পাবো। বেসিক্যালি আমাদের কস্ট অফ গুড সোল্ডটা বার করতে হবে। তাহলে এই ফর্মুলা থেকে পাচ্ছি অপারেটিং কস্ট আর অপারেটিং এক্সপেন্স, যেটা ওখানে প্লাস হয়েছে সেটা এই লেফট সাইডে নিয়ে আসলে অপারেটিং কস্টের থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো কস্ট অফ গুড সোল্ড। তো আমাদের এই অঙ্কে অপারেটিং কস্ট দেওয়া আছে 6,80,000, আর অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 80,000। 6,80,000 থেকে 80,000 বাদ দিলে 6 লাখ হচ্ছে কি আমাদের অপারেটিং 6 লাখ হচ্ছে কি আমাদের কস্ট অফ গুড সোল্ড। পেয়ে গেলাম এইটুকু। তাহলে কস্ট অফ গুড সোল্ড আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের সেলস বার করতে হবে। আমাদের এখানে গ্রস প্রফিট রেট বলা আছে 25%। দেখো এখানে যে গ্রস প্রফিট রেট খালি 25% বলা আছে, তো এটা অন কস্ট বা অন সেলস কিছুই বলা নেই। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে গ্রস প্রফিট সাধারণত সেলস এর উপরই বার করা হয়। তো যদি কিছু মেনশন করা না থাকে তাহলে বুঝতে হবে এটা গ্রস প্রফিট অন সেলসই বলা আছে। তাহলে আমরা কি করলাম, এইভাবে লিখলাম, যেহেতু অন সেলস আছে সেলসটাকে আমাদের 100 ধরতে হবে, সেই আগের মতনই করেছি। কস্ট প্রাইস লিখেছি 75, সরি আগে বলি, সেলসটা যেহেতু গ্রস প্রফিট অন সেলস বলেছে তাই সেলসটাকে 100 লিখেছি, দেখতে পাচ্ছ সেলসটাকে 100 লিখেছি। আর গ্রস প্রফিট এই 100 এর 25% অর্থাৎ 25 টাকা লিখেছি, আর তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইসটা হবে 75 টাকা। বুঝতে পেরেছো, কস্ট প্রাইসটা অবশ্যই তাহলে 75 টাকা, কেননা 75 প্লাস 25 করলেই আমরা কিন্তু 100 পেয়ে যাব। এবার দেখো আমাদের জানি আমরা কস্ট প্রাইস, আর যেতে হবে আমাদের সেলিং প্রাইসে। তো যেটা জানি সেটা বাঁ দিকে লিখবো, আর যেটা যেতে হবে সেটা ডান দিকে লিখবো।
তো কস্ট প্রাইস হচ্ছে আমাদের 75 চার্ট থেকে দেখতে পাচ্ছি, যখন কস্ট প্রাইস 75 তখন হচ্ছে সেলিং প্রাইস 100, যখন কস্ট প্রাইস 1 তখন সেলিং প্রাইস হচ্ছে 100/75, আর যখন কস্ট প্রাইস হচ্ছে 6 লাখ এখানে বলা আছে অঙ্কে যে আমাদের কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 6 লাখ, সরি কস্ট প্রাইস ডাইরেক্ট বলা নেই, আমরা এক্ষুনি বার করলাম যে কস্ট অফ গুড সোল্ড যেটা 6 লাখ টাকা, এটাই হচ্ছে কস্ট প্রাইস। তো কস্ট অফ গুড সোল্ড বা কস্ট প্রাইস যদি 6 লাখ টাকা হয় তাহলে সেলিং প্রাইস হচ্ছে 100/75 ইন্টু 6 লাখ, এটা করে 8 লাখ টাকা হয়ে গেল গিয়ে আমাদের সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশন। এবারে আমরা মেন ফর্মুলায় বসিয়ে দিলাম। অপারেটিং কস্ট আমরা আগেই বার করেছি 6,80,000, এই অপারেটিং কস্টটা বলাই ছিল 6,80,000, আর নেট রেভিনিউ ফ্রম অপারেশন যেটা আমরা পেলাম 8 লাখ টাকা, তো 8 লাখ টাকা বসিয়ে দিলাম, তো 6 লাখ বাই 8 লাখ ইন্টু 100 করে আমরা পেয়ে গেলাম 85%, তাহলে এখানে অপারেটিং রেশিও হচ্ছে গিয়ে 85%। এর পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটাই বলেছে রেভিনিউ ফ্রম অপারেশনস হচ্ছে 6 লাখ টাকা মানে সেলস, অপারেটিং রেশিও বলে দিয়েছে 85%, অর্থাৎ 6 লাখের 85% হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, অপারেটিং কস্ট বলবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলেছে নন নন অপারেটিং এক্সপেন্স গুলো আমাদের বলে দিয়েছে 5,000 টাকা, আর নন অপারেটিং কিছু ইনকাম বলে দিয়েছে 35,000, তাহলে বলছে হোয়াট উইল বি দা নেট প্রফিট রেশিও, তাহলে নেট প্রফিট রেশিওটা কি হবে। আচ্ছা, আগের অঙ্কে যে 85% আমাদের বেরোলো, তার মানে অপশন বি হচ্ছে রাইট অপশন, ঠিক আছে। 17 নাম্বার প্রবলেমের জন্য অপশন বি হচ্ছে রাইট অপশন। এরপরে আমাদের এই নিচের অঙ্কটায় এলাম। নিচের অঙ্কটায় আমাদের রেভিনিউ ফ্রম অপারেশন বলে দিয়েছে, অপারেটিং রেশিও বলে দিয়েছে, নন অপারেটিং এক্সপেন্স আর নন অপারেটিং ইনকাম বলে দিয়েছে, বলছে নেট প্রফিট বার করো, নেট প্রফিট রেশিও। প্রথম কথা বলি, অপারেটিং কস্ট যদি পার্সেন্টেজ বলা থাকে, অপারেটিং কস্টে যেমন এখানে 85% বলা আছে, তার মানে সেলস যে 6 লাখ টাকা, সেই 6 লাখ এর 85% 5,10,000 টাকা হচ্ছে আমাদের অপারেটিং কস্ট, বোঝা গেল। 6 লাখের 85% অপারেটিং রেশিও 85% মানেই হচ্ছে এই অপারেটিং রেশিও সবসময় সেলস এর উপরই বার করা হয়, তার মানে সেলস এর 80% হচ্ছে 85% হচ্ছে অপারেটিং কস্ট। তো আমাদের সেলস ছিল 6 লাখ টাকা, তার 85% করলে 5,10,000 হচ্ছে গিয়ে অপারেটিং কস্ট। আর অপারেটিং প্রফিট মানেই হচ্ছে কি না, রেভিনিউ ফ্রম অপারেশন থেকে আমরা অপারেটিং কস্টটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ সেলস থেকে অপারেটিং কস্ট বাদ দিয়ে দেবো। তো এখানে অপারেটিং প্রফিট তাহলে হলো গিয়ে 6 লাখ টাকা যে রেভিনিউ ফ্রম অপারেশন আছে সেখান থেকে অপারেটিং কস্ট 5,10,000 বাদ দিয়ে দিলে 90,000 টাকা হচ্ছে কি আমাদের 90,000 হচ্ছে অপারেটিং প্রফিট। এবার আমাদের নেট প্রফিটের ফর্মুলা হচ্ছে, দেখো এখান থেকে আমাদের নেট প্রফিট বার করতে হবে। নেট প্রফিটের একটা ফর্মুলা হচ্ছে অপারেটিং প্রফিট যেটা বেরিয়েছে, অপারেটিং প্রফিট যেটা বেরিয়েছে সেখানের সঙ্গে আমরা নন অপারেটিং ইনকাম গুলো প্লাস করব, আর নন অপারেটিং এক্সপেন্স গুলোকে আমরা মাইনাস করব। অপারেটিং আর নন অপারেটিং মানে হচ্ছে, অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে যেগুলো আমাদের রেগুলার বিজনেসে প্রয়োজন, যেমন ধরো রেন্ট, ওয়েজেস, স্যালারি, স্টেশনারি, নর্মাল বিজনেস এক্সপেন্স গুলোকে আমরা অপারেটিং এক্সপেন্স বলি। এখন প্রশ্ন হলো তাহলে নন অপারেটিং এক্সপেন্স কোনগুলো। নন অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে সেই এক্সপেন্স গুলো যেগুলো নর্মাল বিজনেসের খরচের মধ্যে পড়ে না, যেমন গুডউইল রিটেন অফ, প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, হ্যাঁ, এইগুলোকে আমরা বলতে পারি নন অপারেটিং এক্সপেন্স। তেমনি অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকামও আছে। অপারেটিং ইনকাম মানে হচ্ছে যেগুলো নর্মাল বিজনেস থেকে আমাদের ইনকাম হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস। সেই জায়গায় নন অপারেটিং ইনকাম, ডিসকাউন্ট রিসিপ্ট আমরা নর্মাল বিজনেস ইনকামের মধ্যে ধরতে পারি, সেই জায়গায় ডিভিডেন্ড রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট, এইগুলো হচ্ছে নন অপারেটিং ইনকাম, বা প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এগুলো হচ্ছে নন অপারেটিং ইনকাম। তা আমরা অপারেটিং প্রফিটের সঙ্গে নন অপারেটিং ইনকাম গুলো প্লাস করব আর নন অপারেটিং এক্সপেন্স গুলো মাইনাস করব, তাহলে আমরা পেয়ে যাব নেট প্রফিট। এটা একটা খুব ভালো ফর্মুলা। তো 90,000 ছিল অপারেটিং প্রফিট, এর সঙ্গে প্লাস করব নন অপারেটিং ইনকাম 35,000, আর মাইনাস করব নন অপারেটিং এক্সপেন্সেস গুলো 5,000, এটা করলে 1,20,000 হচ্ছে নেট প্রফিট। এবার আমাদের নেট প্রফিট রেশিওর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ফ্রম অপারেশন পাশে ইন্টু 100। তো নেট প্রফিট পেয়ে গেলাম 1,20,000, আর রেভিনিউ ফ্রম অপারেশন পেয়ে গেলাম 6 লাখ, পাশে ইন্টু 100 করলাম, তো 20% হচ্ছে গিয়ে নেট প্রফিট রেশিও। বোঝা গেছে। এরপরে আমরা চলে আসছি 19 নাম্বার সামসে, যেখানে বলেছে নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 1 লাখ বলে দিয়েছে। ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাদ দেওয়ার পরে নেট প্রফিট হচ্ছে 1 লাখ। প্রভিশন ফর ট্যাক্স হচ্ছে গিয়ে, প্রভিশন ফর ট্যাক্স হচ্ছে গিয়ে 50,000। কোম্পানি হ্যাজ 8 ডিবেঞ্চার, 8% ডিবেঞ্চার অফ রুপিস 10 লাখ। কোম্পানির 10 লাখ টাকার ডিবেঞ্চার আছে। 8% ডিবেঞ্চারটা কিছুই না, জাস্ট ডিবেঞ্চারের নাম, যে এর উপরে 8% ইন্টারেস্ট পে করতে হয়। তো কোম্পানির 8% ডিবেঞ্চার আছে 10 লাখ টাকার, আর 6% মর্টগেজ লোন আছে। মর্টগেজ লোন মানে হচ্ছে বন্ধক দিয়ে এই লোনটা নেওয়া হয়েছে, এবং এর উপরও 6% ইন্টারেস্ট পে করতে হয়। তাহলে বলছে ক্যালকুলেট ইন্টারেস্ট কভারেজ রেশিও। তাহলে বলছে
যে ইন্টারেস্ট কভারেজ রেশিওটা কি হবে। তো প্রথম কথা হলো ইন্টারেস্ট কভারেজ রেশিওর যে ফর্মুলা সেটা আমরা আগে জেনে নিই। ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইন্টারেস্ট পেবল। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স আর ইন্টারেস্ট বাদ দেওয়ার আগের নেট প্রফিট। সাধারণত আমরা যে নেট প্রফিট বার করি সেটা ইন্টারেস্ট মানে ডিবেঞ্চার, লোন, এগুলোর ইন্টারেস্ট বাদ দেওয়ার পর, সেখান থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর যে প্রফিটটা পাই সেটাকে আমরা বলি নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো আমাদের এইখানে যে নেট প্রফিটটা অঙ্কে দেওয়া আছে সেটা কিন্তু নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়া আছে, অর্থাৎ নেট প্রফিটটা যেটা বলা আছে সেটা ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাদ দেওয়ার পরে বলা আছে। তো আমাদের এটাকে বিফোরে নিয়ে যেতে হবে। নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বার করার ফর্মুলাটা লিখে দিয়েছি। নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে হচ্ছে নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যেটা আছে তার সঙ্গে প্রভিশন ফর ট্যাক্স যেটা সেটা বা ট্যাক্স পেমেন্ট যাই বলো সেটা প্লাস করতে হবে, আর টোটাল ফিক্সড ইন্টারেস্ট কোম্পানি যেটা পে করে সেটাও প্লাস করতে হবে। তো আমাদের এখানে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইকুয়ালস টু তাহলে কি হবে, যে নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা আছে 1 লাখ টাকা, দেখো সামসে বলা আছে নেট প্রফিট আফটার ট্যাক্স 1 লাখ টাকা, তার সঙ্গে আমরা প্লাস করব সামসে বলা আছে প্রভিশন ফর ট্যাক্স আছে 50,000, আর তার সঙ্গে প্লাস করব আমরা ইন্টারেস্ট। লোন আছে দুটো, ডিবেঞ্চারের ইন্টারেস্ট আর মর্গেজ লোন, এই দুটোরই ইন্টারেস্ট আমরা যোগ করব। কি করে ইন্টারেস্টটা বার করেছি সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে ব্যাকেটে লেখা আছে 10 লাখ টাকা আমাদের ডিবেঞ্চার আছে, আর তার আগে 8% বলা আছে, অর্থাৎ এই ডিবেঞ্চারের উপর 8% রেটে ইন্টারেস্ট দিতে হয়। তো 10 লাখের 8% হচ্ছে ডিবেঞ্চারের ইন্টারেস্ট, আর তার সঙ্গে প্লাস হবে আমাদের এখানে 6% মর্গেজ লোন আছে। তো মর্গেজ লোনের অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ টাকা, আর যেহেতু তার আগে 6% মর্গেজ লোন বলেছে অর্থাৎ এর উপর 6% ইন্টারেস্ট পে করতে হবে। তো 5 লাখের 6% মানে 6/100 করতে হবে। তাহলে আমাদের নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সের অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, 1 লাখ টাকা হচ্ছে নেট প্রফিট, 50,000 টাকা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, আর ডিবেঞ্চারের ইন্টারেস্ট হচ্ছে 10 লাখের 8% 80,000 টাকা, আর লোনের ইন্টারেস্ট হচ্ছে 5 লাখের 6% 30,000। তাহলে সব মিলিয়ে এগুলো যোগ করে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স পেয়ে গেলাম 2,60,000। ঠিক আছে, এবার আমরা অঙ্কে ফর্মুলায় বসিয়ে দিলাম। আর এখানে মনে রাখবে টোটাল ইন্টারেস্ট কিন্তু হচ্ছে আমাদের এই 80,000 আর 30,000 মিলিয়ে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1,10,000। ডিবেঞ্চারের ইন্টারেস্ট আর মর্গেজ লোনের ইন্টারেস্ট এই 80,000 আর 30,000, এই দুটো যোগ করে টোটাল ইন্টারেস্ট হচ্ছে আমাদের 1,10,000। তাহলে আমরা এবারে ফর্মুলায় বসাই, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আমরা পেয়ে গেলাম 2,60,000, আর টোটাল ইন্টারেস্ট আমাদের পে করতে হচ্ছে 1,10,000। তো দুটোকে ডিভাইড করে 2,60,000 ডিভাইডেড বাই 1,10,000 করলে 2.36 টাইমস হচ্ছে আমাদের ইন্টারেস্ট কভারেজ রেশিও। এরপরে চলে এলাম আমরা লাস্ট সামসে, যেখানে 20 নম্বর সামস, যেখানে বলছে শেয়ার হোল্ডার্স ফান্ড বলে দিয়েছে 5 লাখ, 10% ডিবেঞ্চার বলে দিয়েছে 3 লাখ টাকার আছে, নেট প্রফিট বলে দেওয়া হয়েছে বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাদ দেওয়ার আগে নেট প্রফিট বলছে 2,50,000। তাহলে আর ট্যাক্স রেট যদি 40% হয় তাহলে বলছে হোয়াট উইল বি দা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটাকে শর্ট ফর্মে ROI বলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, আগের অঙ্কে বলে দিই, আগের অঙ্কের এটা বেরোলো 2.36, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অপশন। ঠিক আছে, এরপরের অঙ্কটায় আমরা দেখলাম যে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বার করতে দিয়েছে। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলাটাকে আমরা দেখে নিই। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার আগে যে নেট প্রফিট সেটা আমাদের এখানে অঙ্কে ডাইরেক্ট বলাই আছে 2,50,000, আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাদের এখানে বার করতে লাগবে। দেখো ক্যাপিটাল এমপ্লয়েড বার করার দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, বা ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল করলে ক্যাপিটাল এমপ্লয়েড একদিকে বেরোয়, কিন্তু আরেকটা বেরোয় লায়াবিলিটি সাইড দিয়ে ওনার্স ফান্ড প্লাস লোন ফান্ড, মানে মালিকদের অংশ মানে শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, রিজার্ভ, শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার, তারপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সিকিউরিটিজ প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, এইগুলোকে বলা হয় ওনার্স ফান্ড। আর তার সঙ্গে ডিবেঞ্চার, মর্গেজ লোন, ব্যাংক লোন, পাবলিক ডিপোজিটস, এগুলোকে বলে লং টার্ম লোন। তো ওনার্স ফান্ড আর লং টার্ম লোন এই দুটোকে যোগ করে আমরা পাবো ক্যাপিটাল এমপ্লয়েড। তো আমাদের এই অঙ্কে ওনার্স ফান্ড বলতে আছে শেয়ার হোল্ডার্স ফান্ড, যেটা সরাসরি বলা আছে দেখতে পাচ্ছ। শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের অঙ্কে বলে দিয়েছে 5 লাখ টাকা, আর লং টার্ম লোনের মধ্যে রয়েছে একটাই 10% ডিবেঞ্চার। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে গিয়ে শেয়ার হোল্ডার্স ফান্ড মানে হচ্ছে 5 লাখ টাকা, আর তার সঙ্গে লং টার্ম লোন হচ্ছে 3 লাখ টাকা, দুটো যোগ করে 8 লাখ টাকা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এবার আমরা ফর্মুলায় বসিয়ে দিলাম। ফর্মুলাটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যেটা হচ্ছে 2,50,000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড যেটা হচ্ছে 8 লাখ, 2,50,000 বাই 8 লাখ ইন্টু 100 করলে 31.25% হচ্ছে গিয়ে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটার আমাদের এখানে দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো। এখানে সমস্ত রেশিও গুলো আমি খুব ডিটেলসে কিভাবে ক্যালকুলেট করা হয়েছে সেটা খুব ডিটেলসে ভেঙে ভেঙে দেখিয়েছি,
এবং তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় সেই জন্য প্রত্যেকটা ফর্মুলা আমি লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আর এই টাইপের অঙ্কগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট আছে। তোমরা এই অঙ্কগুলো পরীক্ষার সময় শুধু নিউমেরিক্যাল এমসিকিউ প্রবলেম এই কটাই দেখে যাও, এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাবে এবং 100% গ্যারান্টেড কমন পাবে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই খুব কাজে লাগবে। তাহলেই আমার এই এত খেটে এই ভিডিওটা তৈরি করাটা সত্যিই সার্থক হবে। তো তোমরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটিকে লাইক করো, আমার এই ভিডিওটির সম্পর্কে কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। কারণ এরপরেও বিজনেস স্টাডিজ এবং শেয়ারের কিছু অঙ্ক, আর একটা তোমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আছে যেখানে কম্পারেটিভ কমন সাইজ অ্যানালাইসিস আছে, সের উপরেও ভিডিও বানাচ্ছি। আগামী 2-1 দিনের মধ্যে এই ভিডিও পেয়ে যাবে তোমরা। এবং তার সঙ্গে অডিট এবং লয়ের কিছু ভিডিও, বিজনেস স্টাডিজ এর যেগুলো ইম্পর্টেন্ট সেই ভিডিও, সেগুলো সবই আপলোড করতে থাকবো। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।